গুড মর্নিং। নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অধ্যায় ৩ দুতরফা দাখিলা পদ্ধতি যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে ডেবিট ক্রেডিট নির্ণয় সেগুলো দেখিয়েছি, এবং এর মধ্যে একটা অঙ্ক ছিল একতরফা দাখিলা পদ্ধতির, যেটা অবৈজ্ঞানিক অসাংবিধানিক পদ্ধতি। সেখান থেকে একটা অঙ্ক দেখিয়েছি আমি আজকে, এবং তারপরে ক্লাসে আরও দুইটা অঙ্ক দেখাবো। আচ্ছা, দেখো অঙ্ক দুইটা কি। জনাব আলমের ব্যবসায়ের সম্পদ ও দায়ের পরিমাণ নিম্নে দেওয়া হলো। জনাব আলমের ব্যবসায়ের সম্পদ ও দায়ের পরিমাণ নিম্নে দেওয়া হলো। হিসাবের নাম 1/1/2019, 31/12/2019। 1/1/2019 মানে এটা প্রারম্ভিক সম্পদ বা দায় যাই থাকুক না কেন, একসাথে থাকতেও পারে। হ্যাঁ, সেখান থেকে আমরা ভাগ করে নেব। আর 31/12/2019 মানে এটা সমাপনী সম্পদ ও দায় যদি থাকে সেগুলো আমরা আলাদা আলাদা দেওয়া থাকবে, আমরা ভাগ করে নেব। এখন নগদ দেওয়া আছে 1 তারিখে 1,05,000 টাকা, আর 31/12/19 তারিখে 1,45,000 টাকা। দেনাদার দেওয়া আছে 1/1/2019 তারিখে 8,000 টাকা, আর 31/12/2019 তারিখে 13,500 টাকা। পাওনাদার দেওয়া আছে 31/12/2019 তারিখে 4,500 টাকা। আসবাবপত্র দেওয়া আছে 1,60,000 টাকা 1/1/2019 তারিখে, আর 31/12/19 তারিখে দেওয়া আছে 1,80,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া আছে 30,000 টাকা 1/1/2019 তারিখে, এবং 31/12/2019 তারিখে দেওয়া আছে 75,000 টাকা। তার মানে সম্পদ ও দায় দেওয়া আছে, প্রারম্ভিক সম্পদ ও দায়, সমাপনী সম্পদ ও দায় দেওয়া আছে এখানে। হ্যাঁ, কিন্তু এখানে খেয়াল করো, পাওনাদার এটা কিন্তু দায়। হ্যাঁ, পাওনাদার এটা দায়, কিন্তু প্রারম্ভিকে মানে 1/1/2019 কিন্তু কোনো দায় দেওয়া নেই, কিন্তু 31/12/2019 দায়টা দেওয়া আছে। তাহলে আমরা যখন অঙ্কে যাব তখন আমরা বুঝতে পারবো যে কীভাবে কাজটা করতে হবে। আর দেখো এখানে কি বলেছে, বছরের মাঝামাঝি সময়ে তিনি 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন যা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন। তিনি বছরের মাঝামাঝি সময়ে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন। আসবাবপত্র ক্রয় করেছে 20,000 টাকার, যা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন। প্রতি মাসে 2,000 টাকার নগদ এবং সারা বছর 3,500 টাকার পণ্য উত্তোলন করেন। তিনি প্রতি মাসে 2,000 টাকার নগদ এবং সারা বছরে 3,500 টাকার পণ্য উত্তোলন করেন। আচ্ছা, তাহলে এই যে 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেছে, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, এই অঙ্কের যে অঙ্কটা দিয়ে দিয়েছে 1,60,000 টাকা প্রারম্ভিকে ছিল আসবাবপত্র। হ্যাঁ, কিন্তু ওই যে 20,000 টাকা যেহেতু আসবাবপত্র ক্রয় করেছে, সেটা কিন্তু পরবর্তীতে 1,80,000 টাকা হয়ে গেল। 1,80,000 টাকা এখানে কিন্তু দেওয়াই আছে, এটা কিন্তু আর কোনো কাজ করতে হচ্ছে না। কিন্তু যা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন, এটা হবে নিজের তহবিল থেকে, ব্যক্তিগত তহবিল থেকে, নিজ থেকে প্রতিষ্ঠানে নিয়ে আসলেন আবার আসবাবপত্র ক্রয় করার জন্য টাকা, সেটা হচ্ছে অতিরিক্ত মূলধন। এটা কিন্তু অতিরিক্ত মূলধন, আমরা অতিরিক্ত মূলধনে কাজ করতে হবে। এর আগে আমরা কাজ করেছি এর আগের অঙ্কে। আর এখানে আবার যে বলেছে তিনি প্রতি মাসে 2,000 টাকার নগদ, প্রতি মাসে 2,000 টাকার নগদ এবং সারা বছরে 3,500 টাকার পণ্য উত্তোলন করেন। আচ্ছা, এই তথ্যগুলো দেওয়া আছে। এই তথ্যগুলো থেকে আমরা কি করব, জনাব আলমের মোট উত্তোলনের পরিমাণ কত, জনাব আলমের মোট উত্তোলনের পরিমাণ কত, জনাব আলমের প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক এবং সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। গ 2019 সালের আলমের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করতে হবে, মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করতে হবে, আর 2019 সালের আলমের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো, মোট উত্তোলনের পরিমাণ, নগদ উত্তোলন এই যে এখানে বলেছে, কিন্তু তিনি প্রতি মাসে 2,000 টাকা নগদ, যেহেতু প্রতি মাসে 2,000 টাকা নগদ, তাহলে এটাকে 12 দিয়ে গুণ করতে হবে। 2,000কে 12 দিয়ে, নগদ উত্তোলন 2,000, হ্যাঁ 12 দিয়ে গুণ করলে কত হয়, 24,000 টাকা। তাহলে প্রতি মাসে ছিল 2,000 টাকা, তাহলে 12 মাসে কত হয়, 24,000 টাকা। আর পণ্য উত্তোলন মনে হয় সরাসরি দেওয়া আছে, বছরে তিনি উত্তোলন করেন 3,500 টাকার পণ্য উত্তোলন করেন। তাহলে 3,500 টাকা আমরা সরাসরি যোগ করে দেবো। তাহলে 24,000 আর 3,500, 27,500 টাকা মোট উত্তোলনের পরিমাণ হয়ে গেল 27,500 টাকা। নগদ আছে কত, প্রতি মাসে 2,000 টাকা করে, তাহলে 12 মাসে 1 বছর, 12 দিয়ে গুণ দেবো, হলো 24,000 টাকা। এবং পণ্য উত্তোলন 3,500 টাকা, তাহলে কত হলো, 27,500 টাকা হচ্ছে মোট উত্তোলনের পরিমাণ। আচ্ছা, তারপর কিন্তু আছে কি, জনাব আলমের প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো।
প্রারম্ভিক এবং সমাপনী মূলধন। এই যে খতে কি প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়, একটু আমি অন্যভাবে দেখিয়েছি, দেখো একটু বিবরণ। এইটা 1/1/2019, 31/12/2019। আচ্ছা, এখানে মোট সম্পদ সমূহ, হ্যাঁ, 1 তারিখের সম্পদ কি দেখো, এখানে নগদ, দেনাদার মানে প্রাপ্য হিসাব, দেনাদার কিন্তু প্রাপ্য হিসাব, আর আসবাবপত্র ব্যাংকে জমা 1 তারিখের, হ্যাঁ আমরা কিন্তু তাই লিখেছি। দেখো নগদ 1,05,000, দেনাদার 8,000, আসবাবপত্র 1,60,000, ব্যাংকে জমা 30,000। তাহলে মোট সম্পদ হচ্ছে কত? 3,03,000। এটা কিন্তু প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ এটা কত? 3,03,000 টাকা। বি কেয়ারফুল, খেয়াল করবে 1 তারিখের যে সম্পদগুলো। 1 তারিখে নগদ আছে 1,05,000, দেনাদার আছে 8,000, আসবাবপত্র আছে 1,60,000, ব্যাংকে জমা আছে 30,000। এটা কিন্তু 1 তারিখের মোট সম্পদ বের করলাম, মানে প্রারম্ভিক মোট সম্পদ 3,03,000। তারপর 31/12/2019 মানে সমাপনী সম্পদ। এখন সমাপনী সম্পদ নগদ আছে 1,45,000, দেনাদার আছে 13,500, আসবাবপত্র আছে 1,80,000, আর ব্যাংকে জমা আছে 75,000। কোথায় দেখো, এই যে সমাপনী, এই যে 31/12/2019 এটা হচ্ছে সমাপনী সম্পদ এবং দায়। তার মধ্য থেকে সম্পদটা আমরা বের করে নিয়ে আসবো। নগদ আছে 1,45,000, দেনাদার আছে 13,500, আসবাবপত্র আছে 1,80,000, ব্যাংকে জমা আছে 75,000। হ্যাঁ, তাই কিন্তু আমরা লিখেছি, দেখো নগদ লিখেছি কত? 1,45,000, দেনাদার লিখেছি 13,500, আসবাবপত্র লিখেছি 1,80,000, ব্যাংকে জমা লিখেছি 75,000। মোট হয়েছে কত? 4,13,500। এটা মোট সম্পদ। তাহলে মোট সম্পদ বলতে মোট সমাপনী সম্পদ কত? 4,13,500। আর মোট প্রারম্ভিক সম্পদ কত? 3,03,000। এখানে মোট সম্পদ দিয়েছি, কিন্তু এই যে উপরে লেখা আছে 1/1/2019 এটা হচ্ছে প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ 3,03,000, আর 31/12/2019 মোট সম্পদ হচ্ছে 4,13,500 হলো এটা। এখন বাদ দায়সমূহ, হ্যাঁ, পাওনাদার। এখানে দায়তে কিন্তু শুধুমাত্র একটাই আছে, পাওনাদার, কিন্তু তার মধ্যে কিন্তু প্রারম্ভিকে কিন্তু কোনো দায়ের কোনো টাকা নেই, তাতে কোনো সমস্যা নেই। আমরা এই জায়গাটা ডট দিয়ে দেব, এই জায়গাটা আমরা ডট দেব, যেহেতু পাওনাদারের কোনো প্রারম্ভিকে কোনো টাকা নেই। কিন্তু সমাপনীতে দেখো, সমাপনীতে কিন্তু মানে 31/12/2019 যেটা আছে সেখানে কিন্তু আছে 4,500 টাকা। কত আছে? 4,500 টাকা। তাহলে এখানে আমরা পাওনাদারে লিখবো 4,500 টাকা, 4,500 টাকা হলো। হ্যাঁ, এখন এই মোট সমাপনী সম্পদ থেকে মোট সমাপনী দায় আমরা বিয়োগ করলে কত হলো? 4,09,000। এভাবে করে দেখাতে পারো। আর এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে গেলে সেটা লাগবে। আচ্ছা, এবার আমি দেখি কিভাবে প্রারম্ভিক মূলধনটা আমাকে নির্ণয় করতে হবে। এখানে কিন্তু অলরেডি বলেছে কি, জনাব আলমের প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। জনাব আলমের প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। এখানে খেয়াল করো, প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় বিয়োগ করলে যেটা বের হবে সেটা হবে প্রারম্ভিক মূলধন। এই যে সূত্র, এটা আমি দেখাচ্ছি আবার। আর সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় বিয়োগ করলে বের হবে সমাপনী মূলধন। এই অঙ্কে দেখো, প্রারম্ভিক মোট সম্পদ আছে, কিন্তু প্রারম্ভিক মোট দায় মানে দায়টা নেই, পাওনাদার বা ঋণ যেগুলো থাকুক না কেন কিছুই নেই। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দেব, প্রারম্ভিক দায় যেহেতু নেই, তাহলে সেই টাকাটাই কত? 3,03,000 টাকাটাই হচ্ছে প্রারম্ভিক মূলধন। তাহলে কিভাবে এখানে আবার করে দেখিয়ে দিয়েছি, এই যে 3,03,000 টাকা। তোমরা এইভাবে করে দেখিয়ে দেবে, তাহলে আরো সুবিধা হবে। প্রারম্ভিক মূলধন ইকুয়াল টু প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে প্রারম্ভিক মোট সম্পদ কত? 3,03,000 মাইনাস এখানে কিছু নাই, শূন্য, তাহলে কত হবে? 3,03,000 টাকা। 3,03,000 টাকা, যেহেতু এখানে কিছু নেই, ডটও দিতে পারতো, এখানে শূন্য হয়ে গেল। 3,03,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধন। এখন দেখো, সমাপনী মূলধনে কিন্তু সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়।
এখন সমাপনী মোট সম্পদ কত? 4,13,500। এই যে মোট সম্পদ, এখানে সমাপনী 31/12/2019, এই যে সমাপনী মোট সম্পদ কত? 4,13,500। এটা থেকে সমাপনী মোট দায় 4,500 টাকা বিয়োগ করলে কত হয়? 4,09,000। এটা কিন্তু আমি এখানে আবার দেখিয়ে দিয়েছি যে সমাপনী মূলধন ইকুয়াল টু সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। তাহলে সমাপনী মোট সম্পদ ছিল কত? 4,13,500। 4,13,500, যে 4,13,500 মাইনাস সমাপনী মোট দায়। সমাপনী মোট দায় কত? 4,500, যে পাওনাদার ছিল সমাপনী, শুধু পাওনাদার ছিল 4,500, তাহলে মোট দায় হয়ে গেল সমাপনী 4,500। বিয়োগ করলে যেটা হবে সেটা হবে সমাপনী মূলধন কত? 4,09,000 টাকা। সমাপনী মূলধন কত? 4,09,000 টাকা। এটা কিন্তু বের হয়ে গেল। তাহলে সমাপনী মূলধন বের করতে লাগবে, সমাপনী মূলধন এবং সমাপনী মূলধন বের করতে লাগবে সমাপনী মোট সম্পদ আর সমাপনী মোট দায়। সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় আমরা বিয়োগ করব। এখানে সমাপনী মোট সম্পদ ছিল 4,13,500, এর আগে অংশে আমরা বের করেছি, এবং সমাপনী মোট দায় ছিল 4,500, সেটাও আমরা দিয়েছি 4,500। তাহলে হলো কত? 4,13,500 থেকে 4,500 বিয়োগ করলে হয় কত? 4,09,000 টাকা। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন, যেখানে যে প্রশ্নে আছে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো, এখানে কিন্তু এই যে এভাবে অঙ্কটা, এর আগের অঙ্কটা কিন্তু এভাবে দেওয়া ছিল না, একটু অন্যভাবে দেওয়া ছিল। আর আজকের যে অঙ্কটা সেটা কিন্তু একটু ভিন্নভাবে অঙ্কটা দেওয়া আছে, এবং তোমাকে সেখান থেকে খুঁজে খুঁজে বের করে নিতে হবে। তাহলে মনে রাখবে 1/1/2019 যে বা 20 বা 18 যেটাই বলুক না কেন, 1 তারিখে যেগুলো সেগুলো হচ্ছে প্রারম্ভিক, সেখানে সম্পদ ও দায় মিক্সড আপ থাকতে পারে, সেখান থেকে খুঁজে বের করে নিয়ে আলাদা আলাদাভাবে সম্পদ এবং দায়টা বের করে নিতে হবে। 31/12/2019 যেটা, সেটাও কিন্তু সমাপনী 31 তারিখ আছে, সেখান থেকেও কিন্তু সম্পদটা এবং দায়টা আলাদাভাবে খুঁজে বের করে নিতে হবে। তাহলে আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন বের করলাম কিভাবে? আবারও বলি, প্রারম্ভিক মোট সম্পদ আমরা বের করব, সেখান থেকে প্রারম্ভিক মোট দায়টা বিয়োগ করব, বিয়োগ করলে যেটা হবে সেটা হবে প্রারম্ভিক মূলধন। আর সমাপনী মোট সম্পদটা বের করব, সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় যেটা আছে সেটা বিয়োগ করার পর যেটা হবে সেটা হবে সমাপনী মূলধন। আচ্ছা, সমাপনী মূলধন আমরা বের করলাম। তারপরে কোশ্চেন যেটা আছে সেটা মনে হয় বলেছে 2019 সালের আলমের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে দেখো, লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়, লাভ অথবা ক্ষতি, ফর্মুলাটা কি? সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। এর আগের অঙ্কটার মধ্যে মনে হয় এভাবে আমি দেখিয়েছিলাম। আচ্ছা, সমাপনী মূলধন যোগ উত্তোলন, সমাপনী মূলধন যোগ উত্তোলন মাইনাস প্রারম্ভিক মূলধন প্লাস উত্তোলন। আচ্ছা, সমাপনী মূলধন আমরা কত বের করেছি? দেখো এখানে 4,09,000, এই যে 4,09,000। আচ্ছা, উত্তোলন কত আছে? দেখো, মোট উত্তোলন একবারে আমি দিয়ে দেই, এটা ক থেকে প্রাপ্ত 27,500, 27,500 মোট উত্তোলন 27,500 মাইনাস দিয়ে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন মনে হয় আমরা বের করেছি কত? 3,03,000, 3,03,000 টাকা, 3,03,000 টাকা প্রারম্ভিক মূলধন বের করেছি। প্রারম্ভিক মূলধন 3,03,000 টাকা যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কথাটা কিন্তু সরাসরি অঙ্কে দেওয়া নেই, সরাসরি অঙ্কে দেওয়া নেই। তারা লিখেছে কিভাবে? দেখো, আমরা কিভাবে লিখেছি। বছরের মাঝামাঝি সময়ে তিনি 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন। বছরের মাঝামাঝি সময়ে তিনি 20,000 টাকার আসবাবপত্র ক্রয় করেন, যা ব্যক্তিগত তহবিল থেকে সরবরাহ করেন। তাহলে নিজের ব্যক্তিগত তহবিল থেকে, নিজ থেকে সরবরাহ করেন, সেটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে বছরের মাঝামাঝি। এটা হচ্ছে কি? অতিরিক্ত মূলধন। এই টাকাটাই, এই 20,000 টাকাটাই হচ্ছে তোমার অতিরিক্ত মূলধন। এই যে অতিরিক্ত মূলধন 20,000 টাকা। তাহলে 4,09,000 আর 27,500 কত হয়? 4,36,000 মাইনাস কত হয়? 3,23,000। এই যে 3 লাখ, এই যে এখানে 3,03,000 আর 20,000 যোগ করলে 3,23,000। তাহলে 4,36,500 থেকে 3,23,000 বিয়োগ করলে কত হয়? 1,13,500 টাকা। এটা হচ্ছে 1,13,500 টাকা হচ্ছে তোমার কি? লাভ। এর প্রথম দিন যে অঙ্কটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ক্ষতি, আর আজকে 1,13,500 যেটা আমি দেখালাম, যেটা বের হলো সেটা কিন্তু বিয়োগ করার পর সেটা হচ্ছে লাভ। তুমি যদি এই লাভ কথাটা না লেখো,
শুধুমাত্র 1,13,500 এটুকু দিয়ে দাও, হ্যাঁ সব অঙ্ক আছে, পুরোটা ঠিক হয়েছে, কিন্তু লাভ কথাটা লেখনি, তখন আমরা কি ভাববো, এটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তখন কিন্তু তোমাকে কেউ পুরো নম্বর কেটে দিতে পারে, আবার অনেকে হয়তো বা 4-এর মধ্যে 2 দিতে পারে, অনেকে 1ও দিতে পারে, এরকম কিন্তু করতে পারে। তাই এই ভুলটা যাতে না হয় কোনোভাবেই, যে লাভ হলো না ক্ষতি হলো সেটা অবশ্যই লিখে দেবে। 1,13,500 টাকা লাভ, উত্তর লাভের পরিমাণ বা লাভ 1,13,500 টাকা, এভাবে তুমি লিখে দেবে। তাহলে এটা কি হলো, লাভ কথাটা লিখে দেবে। আচ্ছা, তাহলে লাভ ক্ষতি পরিমাণ আমরা বের করলাম। এর মধ্যে সূত্রগুলা কিন্তু দেখো, এখানে মোট উত্তোলনের পরিমাণ, এখানে কোনো সূত্র নেই, সরাসরি আমরা দিয়েছি মোট উত্তোলন কিভাবে বের করতে হয় সেটা আমি করে দেখিয়ে দিয়েছি। নগদ উত্তোলন 2000 × 12 প্রতি মাসে 2000 টাকা করে আছে, 24,000 টাকা। পণ্য সরাসরি দিয়েছে 3,500 টাকা বছরে, 3,500 টাকা, মোট 7,500 টাকা। আর প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় যখন আমরা করব, তখন আমাকে প্রারম্ভিক মোট সম্পদ এবং প্রারম্ভিক মোট দায় এবং সমাপনী মোট সম্পদ এবং সমাপনী মোট দায় আমরা বের করে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বিয়োগ করব, এবং সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বিয়োগ করব। বিয়োগ করলে যেটা বের হবে, প্রারম্ভিকে যেটা বের হবে সেটা হবে প্রারম্ভিক মূলধন, আর সমাপনীতে যেটা বের হবে সেটা হবে সমাপনী মূলধন। এই যে ফর্মুলা, প্রারম্ভিক মূলধনের ফর্মুলা কি, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়, প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। আচ্ছা, প্রারম্ভিক মোট সম্পদ এই অঙ্কে বেরিয়েছিল 3,03,000 টাকা, আর প্রারম্ভিক মোট দায় কিছু ছিল না, শূন্য, তাহলে 3,03,000 টাকাই হবে। আর সমাপনী মোট সম্পদ ছিল 4,13,000 টাকা, 4,13,500 টাকা, আর সমাপনী মোট দায় ছিল 4,500 টাকা, বিয়োগ করলে কত হয়, 4,09,000 টাকা। তারপর লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় করতে গেলে সমাপনী মূলধনের সাথে উত্তোলনটা যোগ করব এবং প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধনটা আমরা যোগ করব, করার পর করার পর যেটা হলো সেটা হলো, এখানে দাঁড়ালো লাভের পরিমাণ 1,13,500 টাকা, এটা হলো লাভ। আচ্ছা, তোমরা দেখো এই যে অঙ্কটা আমরা করে ফেললাম, এই অঙ্কটা আমরা করলাম, তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই অঙ্কটা করতে গিয়ে কোন কোন সূত্রগুলো সেজন্য দেখিয়েছি। আজও বলি যে লাভ ক্ষতি নির্ণয়ের একটা সূত্র, সমাপনী মূলধন নির্ণয়ের একটা সূত্র এবং প্রারম্ভিক মূলধনের একটা সূত্র, এইগুলো কিন্তু তোমরা মুখস্থ করে ফেলবে, দেখে ফেলবে, আর খেয়াল করবে কোনটা সম্পদ কোনটা দায়, কারণ সম্পদ দায় যদি তুমি বের করতে না পারো, জানো, তাহলে এই অঙ্ক কিন্তু তোমার কোনো মতেই হবে না। এটা আমি কিন্তু মুখে মুখে বলে যাচ্ছি, এগুলো কিন্তু পরবর্তীতে পঞ্চম অধ্যায়ে এই চ্যাপ্টারটা আছে, কোনটা সম্পদ কোনটা দায়। তাই ওই চ্যাপ্টারটা এখন যাচ্ছি না, কিন্তু আমি মুখে মুখে যেগুলো বলছি সেগুলোই তুমি দেখো। আর তোমাদের কিন্তু পরবর্তীতে আমি পরবর্তী ক্লাসে আরেকটা দুতরফা থেকে এরকম একতরফার একটা অঙ্ক দেখাবো। এরপরই তোমাদের চতুর্থ অধ্যায় যেটা আছে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, সেটা আমি দেখাবো, কারণ তোমাদের কুইজে কিন্তু তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় আছে। তবে সবই অবজেক্টিভ টাইপ হবে, কোনো অবজেক্টিভ হবে, যেহেতু গুগল ফর্মে হবে সেহেতু অবজেক্টিভ, তাই শুধু মোটামুটি লাইন টু লাইন সেগুলো পড়লেই তোমার চলবে। আমি দেখিয়ে দেবো কীভাবে কোনগুলো পড়তে হবে। যাই হোক, এই যে আমি অঙ্কটা পড়ালাম, এই অঙ্কটাও কিন্তু তোমাদের হোমওয়ার্ক খাতায় এবং ক্লাসের খাতায় তুলে ফেলবে, ক্লাসের খাতা এবং হোমওয়ার্ক খাতায় তুলে ফেলবে। যাই হোক, আজ এখানে রাখছি, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।